এইমাত্র ডাক্তার আসছে, এখন মনে করেন আমার মা ডেড হয়ে গেছে। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেলে বন্ধ বহির্বিভাগ। চিকিৎসা চলছে জরুরি বিভাগে। চরম ভোগান্তির শিকার শত শত রোগী। বরিশাল মেডিকেলেও ব্যাহত সেবা। হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদার। মারামারি করে বাচ্চার হাড় ঢুকে গেছে, সেই বাচ্চার নিয়ে আসছে এখানে, তারা বলতেছে এখন হবে না। কালকে রাত্রে যে ভর্তি করছি আজকে তো কোনো ডাক্তারকে দেয় হইল, কিন্তু আইসা তো আর পাইলাম না। ঠিক আছে, আর মনে করেন হয়রানি হইলাম। আমরা চাই যে সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যে প্রবলেমটা সলভ করে। আমাদের প্রত্যেকের জন্যই একটা লজ্জাজনক অবস্থা যে আমাদের এখানে কর্মস্থলে কোনো সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা এগুলো আমরা কিছুই পাচ্ছি না। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন আটক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। কুইক রেন্টাল নিয়ে আদালতে কেন প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টের রোল। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ ২৬ মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা হতো ফলাফল। অভিযোগ জাতীয় পার্টি চেয়ারম্যানের। ভয় ভীতি জিম্মি করে ভোটে যেতে বাধ্য করার দাবি। বন্যার পানি নামলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। ফেনীতে বেড়েছে পানিবাহিত রোগ, জায়গা হচ্ছে না হাসপাতালে। ভেসে উঠেছে বিভিন্ন স্থানের ক্ষত চিহ্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারধরের প্রতিবাদে ঢাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করলেও জরুরি বিভাগ ছাড়া বহির্বিভাগে চিকিৎসা দিচ্ছেন না চিকিৎসকরা। এতে সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। মালয়েশিয়া প্রবাসী জুয়েল মুন্সিগঞ্জ থেকে এসেছেন ঢাকা মেডিকেলে ভাঙা পা নিয়ে। তবে হাসপাতালের বহির্বিভাগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা না পেয়ে ফিরতে হচ্ছে তাকে। চরম দুর্ভোগের সেই কথাগুলো বলছিলেন এই যুবক। আজকে 10 মাস ধরে চিকিৎসা করতেছি। কত আমার এই পর্যন্ত মনে করেন 30 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এখন তো আর সামর্থ্য ওইটা নাই। হ্যাঁ, এখন সরকারি হাসপাতালই ভরসা। আমরা চাই যে সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যে প্রবলেমটা সলভ করে। একই দুর্ভোগের শিকার 5 বছরের ছোট্ট শিশু ইকরা। নাকের চিকিৎসার জন্য বাবার হাত ধরে গুটি গুটি পায়ে এসেছেন হাসপাতালে। তবে তাকেও ফিরতে হচ্ছে চিকিৎসা না নিয়েই। বাচ্চাটা তো অসুস্থ, কালকে রাত্রে সারা রাত ঘুমাইতে পারে না। ঠিক আছে, নাকের সমস্যা করি, নাক কান্না একটা ডাক্তার দেখাবো, তো এই কারণে আর আসা। কিন্তু আইসা তো আর পাইলাম না। ঠিক আছে, আর মনে করেন হয়রানি হইলাম। এই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে ঢাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করলেও জরুরি বিভাগ ছাড়া বহির্বিভাগে চিকিৎসা দিচ্ছেন না ডাক্তাররা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শত শত রোগী। মারামারি করে বাচ্চার হাড় ঢুকে গেছে, সেই বাচ্চার নিয়ে আসছে এখানে, তারা বলতেছে এখন হবে না। কেন হবে না? কালকে কোনো ডাক্তার ছিল না, তারপরে এই যে আজকে এইমাত্র ডাক্তার আসছে, এখন মনে করেন আমার মা ডেড হয়ে গেছে। এখন আমার একটা আইসিওর কাগজ ধরাই দিছে যে আমি আইসিও যান, মরা মানুষটা নিয়ে আমি আইসিওতে কি করবো কোন। কালকে রাত্রে যে ভর্তি করছি আজকে তো কোনো ডাক্তারকে দেয় হইল, তো রাখে তো কোনো লাভ নাই। আমি রুগী নিয়ে যাম গা, বাঁচলে আল্লাহ বাঁচাইবো বাইক নিয়ে। সোমবার রাত 8টার মধ্যে সব হামলাকারীকে গ্রেফতার করা না হলে আবারও দেশের সব হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। এদিকে হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় পাল জয় নামে এক যুবককে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উপর যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আজকে দ্বিতীয় দিনের মতো চলছে আংশিক কর্মবিরতি চিকিৎসকদের। আমরা সকাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে এসেছি। এখানে সকাল থেকে দেখছি যে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে তারা চিকিৎসা দিচ্ছেন। এছাড়া জরুরি বিভাগ ব্যতীত হাসপাতালটির আইসিইউ, সিসিইউ সহ বেশ কিছু ওয়ার্ডেও চিকিৎসা দিচ্ছেন।
এর বাইরে ঢাকা মেডিকেল হাসপাতালের বহির্বিভাগে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং সেখানকার সব বিভাগ বন্ধ রয়েছে। আমরা এখন আছি ঢাকা মেডিকেলের প্রশাসনিক ব্লকে। আপনাদের জানিয়ে রাখি যে হাসপাতালের প্রশাসনিক ব্লকে এখানে কনফারেন্স রুমে আন্দোলনরত চিকিৎসকরা একটি আলোচনা করছেন এবং আলোচনার পরেই আসলে তাদের কর্মবিরতি বা এই কর্মসূচির পরবর্তী কী ঘোষণা আসে সেটি আমাদের জানানো হবে। এ বিষয়ে আমি আরেকটু জানিয়ে রাখি যে হাসপাতালটির বেশ কয়েকটি ওয়ার্ডে আমরা ঘুরেছি, সেখানে চিকিৎসক রয়েছেন, তবে রোগী এবং রোগীর স্বজনরা অভিযোগ করছেন যে সেখানে চিকিৎসকদের স্বল্পতা রয়েছে, কারণ অর্থাৎ যেই পরিমাণ রোগী সেখানে রয়েছে সেই তাদের চিকিৎসার জন্য যে পরিমাণ চিকিৎসক দরকার সেটি আসলে সেখানে নেই বলে অভিযোগ করা হচ্ছে। এছাড়া এই ঘটনায় গতকাল সারা দিন আসলে জরুরি বিভাগ সহ সারা দেশের সব হাসপাতালের জরুরি বিভাগ বহির্বিভাগ সব বন্ধ ছিল এবং রাত 8টার পরে চিকিৎসকরা যে দাবি জানায় 4টে, তার মধ্যে অন্যতম দাবি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জরুরি বিভাগে বিশেষ করে সিকিউরিটি ইনশিওর করতে হবে। সেই ঘটনাটির পরে রাতে স্বাস্থ্য উপদেষ্টার সাথে এখানকার হাসপাতালের পরিচালক একটি আলোচনার পর আসলে তারা সিদ্ধান্ত নেয় যে রাত্রেই তাদেরকে এই সিকিউরিটি ইস্যু করা হবে এবং এরপর রাত 8টার দিকে এখানকার জরুরি বিভাগ চালু করা হয়। আজকে সকাল থেকে দেখেছি যে হাসপাতালটির জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়, ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে এবং দূর দূরান্ত থেকে অসংখ্য রোগী আসছেন এবং বিশেষ করে হাসপাতালটির বহির্বিভাগে এত পরিমাণ ঘরে প্রতিদিন কয়েক হাজার রোগীকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। আজকে সকাল থেকেও সেই বহির্বিভাগে অনেক রোগী ছিল, কিন্তু তারা আসার পরে যখন দেখতে পারেন যে বহির্বিভাগ বন্ধ, এরপরে তারা অনেক সময় অপেক্ষা করে, অনেকেই সেখান থেকে চলে যায় এবং অধিকাংশ এখানে জরুরি বিভাগে যায় এবং সেখানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করে। তবে বহির্বিভাগের রোগীদের জরুরি বিভাগে চিকিৎসা না পাওয়ায় তারা হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। তো এই চিত্র আজ সারাদিনই আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুক্ষণ পরেই আন্দোলনরত চিকিৎসকরা এই বিষয়ে আমাদের ব্রিফ করবেন, তখন আমরা পরবর্তী খবর নিশ্চয়ই আপনাদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত সঞ্জয় পালকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ তুলে ঢাকা মেডিকেলে ডাক্তারদের উপর হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষক শাহরিয়ার ও সঞ্জয় পাল জয় সহ 4 জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়। আজ সকালে গাইবান্ধা বাস স্ট্যান্ড এলাকা থেকে সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর বাইরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা দিচ্ছেন না চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। খুলনায় চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকলেও 7 দফা দাবিতে বিক্ষোভ করেছেন ইন্টার্নরা। কর্মবিরতির জেরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত, দুর্ভোগে রোগীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে হামলার ঘটনায় দেশের বেশ কয়েকটি হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকালে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ সহ সব সেবা বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনের আশ্বাসে জরুরি বিভাগে চিকিৎসা চালু হলেও বন্ধ রয়েছে আউটডোর। আমাদের নাকি ধর্মঘট আছে, শাটডাউন আছে, এই বলে সবাইকে পাঠাই দিচ্ছে। আমাদের দাবি তো আমাদের চিকিৎসা করুক, এটাই তো আমরা চাই। অনেক দূর থেকে আমরা আসছি, এখন ডাক্তার দেখবে না, ধর্মঘট এসব বলতেছে। ঢাকায় যাওয়া হয়েছে, এখন ইমার্জেন্সি বাচ্চাদের কি হবে? আমাদের প্রত্যেকের জন্যই একটা লজ্জাজনক অবস্থা যে আমাদের এখানে কর্মস্থলে কোনো সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা এগুলো আমরা কিছুই পাচ্ছি না আসলে। হ্যাঁ, আমরাও ভয়ে থাকি কখন কোথায় হয়। রাত 8টা পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের আলটিমেটাম দেন আন্দোলনরতরা। যদি আইন শৃঙ্খলা সন্তোষজনক না হয় ফের কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। যখনই ডাক্তারদের প্রয়োজন হয় তখন আপনারা আমাদের মাথায় তুলে ফেলান, আপনাদের প্রয়োজন শেষ তখন আপনারা আমাদের পায়ের নিচে পিষে ফেলান। এ ধরনের ঘটনা তো কেন হবে? যে সব জায়গা জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি, আর সেক্ষেত্রে ওনাদের সহায়তা হলো ওনারা আমাদের পাশে থাকবে, আমাদেরকে এই সেবার জন্য, আমাদের নিরাপত্তার জন্য এটা ওনারা নিশ্চিত করবে, আমরা সেবাগুলো চালিয়ে যাব। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের চিকিৎসা চালু থাকলেও ঢাকা মেডিকেলের হামলার বিচার দাবিতে বিক্ষোভ করেন ইন্টার্নরা। সোমবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন তারা। 7 দিনের মধ্যে স্বাস্থ্য পুলিশ ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ করব, সেখানে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে তো আসলে পরবর্তীতে দেখা যাবে আর কোনো চিকিৎসক তৈরি হচ্ছে না দেশে। যে রোগীদেরকে আমরা সেবা দেব তাদের উপরেও যদি এরকম হামলা হয়, কোনো সিকিউরিটি না থাকে, তাহলে তো আসলে এটা কখনো কাম্য না। আজকে রাত 8টার মধ্যে আসামিদের গ্রেফতার করার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য পুলিশ এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে। তবে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালে সেবা কার্যক্রম চলছে বলে জানা গেছে।
লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অপূর্ব। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের মারধরের ঘটনার অভিযোগ জানিয়ে বরিশালের চিকিৎসকরাও আজকে থেকে ধর্মঘটে বা কর্মবিরতিতে নেমেছে, সেটি আউটডোরে। তবে ইনডোর যে চিকিৎসা সেবা রয়েছে কিংবা জরুরি বিভাগ রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। মূলত আউটডোরের চিকিৎসা সেবা সেটি সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত চলে, সেটিকে আজকে তারা বন্ধ ঘোষণা করেছে। কর্মবিরতি বা ধর্মঘট যাই বলি না কেন সেটি তারা আসলে বন্ধ ঘোষণা করার কথা জানিয়েছে। মূলত এখানকার ইন্টার্ন চিকিৎসকরা যে অভিযোগটি তুলেছেন তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিভিন্ন সময় তাদের উপর লাঞ্ছিত ঘটনা হয়, সেই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে এবং আজকে সকাল থেকে কোনো পুলিশ ছিল না তারা জানিয়ে তারা আজকে এখানে বিক্ষোভ করে এবং এখানকার জরুরি বিভাগ সহ অন্যান্য চিকিৎসা সেবা আউটডোরের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় সকাল 10, 10:30টার দিক থেকে। এবং দুপুর 12:30টায় এখানকার চিকিৎসকরা, ইন্টার্ন চিকিৎসকরা এখানকার সেনাবাহিনী সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন সদস্যদেরকে নিয়ে পরিচালকের রুমে তারা বৈঠকে বসে এবং সেই বৈঠকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে এখানে সেনাবাহিনী গেটে অবস্থান করবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেই আশ্বাস পেয়ে তারা চিকিৎসকরা কিন্তু তাদের পুরো কার্যক্রম একেবারেই শুরু করে। এখানে জরুরি বিভাগের কার্যক্রম একদম এখন চলছে স্বাভাবিক, বা ইনডোরের যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু আসলে এই মুহূর্তে চলছে। তবে আউটডোরের চিকিৎসা সেবা অর্থাৎ সকাল 8টা থেকে 8:30 থেকে 2:30 পর্যন্ত যে চিকিৎসা সেবাটি সেটি বন্ধ রেখেছে। এবং এখানকার আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা আরও একটি অভিযোগ করেছেন যে আজকে রাত 8টা পর্যন্ত তারা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করবে। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় রাখবে। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি আইনশৃঙ্খলা তাদের নিরাপত্তা জোরদার করা না হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু ধর্মঘট বা কর্মবিরতির মতন বড় ধরনের কর্মসূচি দেবে। তাদের জায়গা থেকে দাবি স্পষ্ট, তারা নিরাপত্তা চায়, তারা চিকিৎসা সেবা অব্যাহত রাখতে চাচ্ছেন, কোনো রোগী যেন কষ্ট না পায়। বরিশালের চিকিৎসকরা সেটি বলছেন, তারা সমস্ত রোগী কি চিকিৎসা সেবাটা দিতে চায়, তবে তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি আসলে নিশ্চিত করতে চাচ্ছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসা সেবা ভেতরের তা স্বাভাবিক রয়েছে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল দুপুর পর্যন্ত। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। অন্য প্রসঙ্গ, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি নিজেও এই ঘটনার বিচার চান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন উপদেষ্টা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ এবং 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এ ঘটনায় করা মামলাটিতে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসামি 850 জন বিডিআর সদস্যের বিচার হয়। ঘটনার 4 বছর পর 2013 সালের 5 নভেম্বর বিচারিক আদালতে হত্যা মামলাটির রায় দেয়া হয়। এতে মৃত্যুদণ্ড দেয়া হয় 152 জনকে। এছাড়া 160 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও বিভিন্ন মেয়াদে 256 জনকে সাজা দেয়া হয়। বিচারিক আদালতের এ রায়ে খালাস পেয়েছেন 278 জন, আর মামলার রায় হওয়ার আগেই মারা যান 4 জন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 বছর আগে হওয়া হত্যাযজ্ঞের নেপথ্যের অপরাধীদের বিচারের দাবি জানান নিহতদের স্বজনরা। এরই মধ্যে এ ঘটনায় বিডিআরের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। শিগগিরই এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। তবে এ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। থ্যাংক ইউ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
ভাড়াভিত্তিক বা কুইক রেন্টাল হিসেবে পরিচিত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না, এমন দায়মুক্তির বিধান কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টের 2 আইনজীবী হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে কোনো কাজ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনকে সংবিধানের লঙ্ঘন বলে মনে করেন রিটকারী অ্যাডভোকেট শাহদিন মালিক। তিনি বলেন, লুটপাট এবং আওয়ামী লীগ সরকারের দোসরদের সুবিধা দিতেই কুইক রেন্টালকে দায় মুক্তি দেওয়া হয়। রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে। অর্থাৎ যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। তো ওইটাকে চ্যালেঞ্জ করেছে, 4 সপ্তাহের জন্য রুল দিয়েছে, কিন্তু যেহেতু আইন চ্যালেঞ্জের মামলায় অন্তর্বর্তীকালীন আদেশ হয় না, ওই জন্য কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও 18 মন্ত্রী এবং 8 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগরুল হোসেনের আদালত এই নির্দেশ দেন। এর আগে আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আলাদা 2 আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী মন্ত্রিসভার 18 সদস্যের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি শেষে আদালত দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় আছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। সাবেক সংসদ সদস্যদের মধ্যে আছেন নাবিল আহমেদ, শহীদুল ইসলাম, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ স্বপন ও শেখ হেলাল উদ্দিন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছে। কিছুক্ষণ পর আদালতে তোলার কথা রয়েছে। লালবাগ থানায় হত্যা মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে গত রাতে পুরান ঢাকার বংশাল থেকে হাজী সেলিমকে আটক করা হয়। হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 24 সেপ্টেম্বর মামলা করে দুদক। 2008 সালের 27 এপ্রিলে ওই মামলায় হাজী সেলিমের 13 বছরের কারাদণ্ড দেন আদালত। 2022 সালে ওই মামলায় 10 বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করলেও কিছুদিন কারাভোগের পর 2023 সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের অন্যতম নেতা হাজী সেলিমকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই যে ডিবি কার্যালয়ে রয়েছে তার পার্স থেকে আসলে আদালতে নিয়ে যাওয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 2টার কিছু সময় পরবর্তীতে আসলে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতের দিকে নেওয়া হবে এবং আমরা দেখেছি যে ভেতরেও আসলে যে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটা আসলে সম্পন্ন করার জন্য তারা কাজ করছেন। যেহেতু ডিবি প্রধান নতুন করে দায়িত্ব নিয়েছেন সেই জায়গা থেকে হয়তো কিছুটা সময় লাগছে এবং যেহেতু একটু আবহাওয়াটাও একটু গৌরি হয়েছে সেই জায়গা থেকে আমরা অন্যান্য সময় দেখেছি যে প্রিজন ভ্যান আসলে ডিবিতে চলে আসে এই সময়ের মধ্যে। তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো প্রিজন ভ্যান এখনো ডিবিতে আসতে দেখিনি। সেই জায়গা থেকে হয়তো আরও বেশ কিছু সময় লাগবে যতটুকু ধারণা করা যাচ্ছে। এবং হাজী সেলিমের ব্যাপারে আসলে যে মামলাটি হয়েছে লালবাগ থানায়, সেই মামলার অধীনেই কিন্তু গতকাল রাতে তাকে আসলে মধ্যরাতে গ্রেফতার করা হয় এবং একই মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ গত সরকারের যে পতন হলো 5ই আগস্ট সেই সরকার প্রধান এবং ওবায়দুল কাদের অন্যান্যরাও কিন্তু আসলে ওই একই মামলার আসামির সঙ্গে তার যে 2 সন্তান রয়েছেন, অর্থাৎ গত
আসনেই আসলে গতবার যিনি ছিলেন আসলে সংসদ সদস্য ঢাকা 7 আসনের তার ছেলে, তিনিও কিন্তু আসলে একই আসলে মামলার আসামি হয়েছেন। যদি তাকে যেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, এর বাইরেও কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং এর আগে কিন্তু তাকে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় আসলে সরকারি বেসরকারি জমি দখলের কারণে কিন্তু তাকে দুদকেও কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলায় কিন্তু তার 13 বছরের সাজা হয়েছিল। পরবর্তীতে সেটাকে আসলে কমিয়ে 10 বছরে নিয়ে আসার একটি হাইকোর্ট থেকে আসলে একটি আদেশ আসে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে গেল বছরের অর্থাৎ 2022-এর ডিসেম্বরের দিকেও কিন্তু তার যে জামিনটা হয়েছিল এবং তার পরবর্তীতে থেকেই কিন্তু আসলে তিনি নানান জায়গায় ছিলেন এবং 5 আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক অবস্থায় ছিলেন এবং গতকাল গ্রেফতার হয় এবং কিছুক্ষণ পরেই হয়তো তাকে নিয়ে যাওয়া হবে এবং 10 দিনের রিমান্ড দেওয়া হবে, আমরা যতটুকু জানতে পেরেছি। এই ছিল আসলে এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিন্টু রোডে। আওয়ামী লীগ সরকারের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা ছিল ফলাফল, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ভয় ভীতি ও জিম্বি করে নির্বাচনে যেতে বাধ্য করার দাবিও তার। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, দলে বিভাজন, সংসদ ও কর্মসূচিতেও প্রভাব বিস্তার করত তৎকালীন ক্ষমতাসীন দলটি। এখন স্বাধীনভাবে রাজনীতি করতে চান তারা। নাজমুস সালেহের রিপোর্ট। 2014 সালে দলীয় সরকারের অধীনে ভোটে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে বিএনপি। ভোট ঠেকাতে আন্দোলন জোরদার করে তারা। এমন প্রেক্ষাপটে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসে জাতীয় পার্টি। সে সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ভোটে অংশগ্রহণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিতে থাকেন। এক পর্যায়ে অসুস্থতার কথা বলে র্যাব পাহারায় তাকে নেওয়া হয় হাসপাতালে। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দাবি, সে সময় এরশাদকে ফাঁসির ভয় দেখিয়ে জোরপূর্বক নির্বাচনে যেতে বাধ্য করে হাসিনা সরকার। এমনকি নির্বাচনে আওয়ামী লীগই করেছে তাদের প্রচারণার কাজ। উনি শেষ মুহূর্তে নির্বাচনে যাবেন না বলেছেন, ডিক্লেয়ার দিলেন। আমরা সবাইকে উইথড্র করতে বলেন, আমরা উইথড্র করলাম। ওনাকে নিয়ে যে ঢোকানো হলো সিএমএইচ এবং সেখানে তাকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইল করা হলো এবং তাকে আমরা যতটুকু শুনেছি তাকে হত্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে, এরকম একটা বন্দোবস্ত করা হলো। ফলে উনি সামান্য কিছু লোক নিয়ে শেষে আসতে বাধ্য হলেন। আমাকে বলা হয়েছিল যে আপনি শুধু বলেন যে আমি নির্বাচনে আছি, তাহলে আপনি নির্বাচনে জিততে পারবেন। 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জিএম কাদের বলেন, দলীয় সরকারের অধীনে ভোটে অংশ নেওয়ার দায় বিএনপিরও আছে। আর 2024 সালের নির্বাচনকে পাতানো আখ্যা দিয়ে জিএম কাদের বলেন, ভোটে না যাওয়ার সিদ্ধান্তের পরপরই তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে জিম্মি করা হয়। নির্বাচন তারা পাতানো করেছে। 17 তারিখে আমি উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের 2জন সিনিয়র নেতাকে আমি বলেছি আমি কালকে উইথড্র করব, সেইভাবে প্রস্তুতি নিয়েছি। আমি লেখা চিঠিপত্র করে ইলেকশন কমিশনে পাঠানোর জন্য লোক পাঠিয়ে এই সময় কথা বলতেই দেখলাম যে আমার অফিসটা সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলা হলো এবং সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে আমার দরজা থেকে শুরু করে সাংবাদিক দাদি সব করে দিয়ে চারপাশে আমার লোককে বের করে দিয়ে দরজাঘাট বন্ধ করে দিয়ে আমাকে অবরুদ্ধ করে ফেলা হলো। দলে বিভাজন, সংসদ এমনকি কর্মসূচিতেও আওয়ামী লীগ প্রভাব বিস্তার করত বলেও দাবি জিএম কাদেরের। নিয়ন্ত্রণগত যে দলের মধ্যে একটা ভাগ সৃষ্টি করে যদি আমি কাউকে কোনো কিছু করতে চাই সেরকম কিছু, তাহলে ওই ভাগকে মানে একটা তাদেরকে আমার থেকে দলটাকে ছুটিয়ে নিয়ে যাওয়া, আমার দলের লোকদেরকে বিভিন্ন প্রেশার করা। এমনকি পার্লামেন্টেও যে লাস্ট যেটা হয়েছিল সেখানেও তারা এমনভাবে মানে যেহেতু তারা ম্যানিপুলেট করেছে সব ইলেকশন, আমরা যখন কোনো প্রস্তাব নিতে যাই তখন এমপিদের উপর প্রেশার, যদি আমরা সংসদে কিছু করতে চাই। দলের মধ্যে যদি কোনো রকম সেরকম প্রোগ্রাম দিতে যাই, দলের একটা অংশ ওটা রাজি হচ্ছিল না। ওই ডিভিশনটা তারা ক্রিয়েট করে রেখেছিল আর্টিফিশিয়ালি এবং যে কোনো সময় দলের মধ্যে একটা ঐক্যবদ্ধ দল রাখা সম্ভব হতো না, কষ্ট হতো। ওইটা রাখতে গিয়ে অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ করতে হতো। ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বাধীনভাবে রাজনীতির প্রত্যয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। তখন নির্বাচন আমরা যদি নাও যেতাম, হয়তো জাতীয় পার্টির আরেকটা অংশ যেত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অবশেষে 51তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ দেওয়া হয় দলটিকে। দুপুরে তাদের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়ে ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এতে বলা হয়, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ট্রাক প্রতীকে নিবন্ধন দেওয়া হয় দলটিকে।
এর আগে গত 28 আগস্ট রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে 7 দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি নুরুল হক নূর। দুপুরের সময় আরও থাকছে, চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল 2 নিরাপত্তা কর্মীর। চুরি চেষ্টা ঠেকাতে গিয়ে হামলা বলছে কর্তৃপক্ষ। এবার বন্যার খবর। বানের পানি নামলেও ফেনীতে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা, কিন্তু বন্যায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগীদের সেবা দিতে হচ্ছে খোলা আকাশের নিচে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনীর 6টি উপজেলার মধ্যে ফুলগাজী, পরশুরাম এই 2টি উপজেলার পানি অনেকটা নেমে গেছে, তবে ছাগলনাইয়া, ফেনীর সদর, সোনাগাজী এবং দাগনভূঞার অনেক এলাকায় এখনো পানি রয়েছে। বন্যার পানি নেমে গেলেও বা নামতে শুরু করলেও এখন যে বন্যা পরবর্তীতে বিভিন্ন ধরনের রোগ বালায় বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সামনের যে ডায়রিয়া ওয়ার্ডটি রয়েছে, সেই ডায়রিয়া ওয়ার্ড, সেই ওয়ার্ডটিতে 18টি বেড যেখানে ধারণ ক্ষমতা, সেই 18টি বেডের এগেনস্টে কিন্তু আজকে আমরা দেখেছি যে 176 জনের মতো শিশু বা বিভিন্ন বয়সী মানুষ এখানে ডায়রিয়া আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা সেবার একটি ভয়াবহ অবস্থা বা চিত্র দেখতে পাচ্ছেন। মানুষ খোলা আকাশের নিচে জায়গা না পেয়ে শিশুদের নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে, গাছের সাথে স্যালাইন টানিয়ে চিকিৎসা নিচ্ছে। মানুষ যে কষ্ট করতেছে বাইরে বসি বসি, আপনার সিট পাইতেছে না। বন্যার কারণে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ওই জন্য আমরা ছাগলাইয়া থেকে আইছি। এখন তো রুগী বেশি, সিট পাচ্ছি না। হাসপাতাল তো ওষুধ দেয় আর বেশি ওষুধ বাইরে থেকে কিনতে হয়। তো রুগী হলে গাছের সাথে স্যালাইন ঝুলাই রাখতেছি, এইভাবে কোনো ইয়া নাই, পরিবেশনায় উন্নতও দেখতেছি না। ডায়রিয়া ওয়ার্ডে ধরেন আমাদের ওয়ার্ড ক্যাপাসিটি ছিল 20 বেডের ওয়ার্ড ছিল ডায়রিয়া ওয়ার্ড, সেখানে এখন রোগী ভর্তি আছে 126 জন, শুধু শিশু রোগী 126। সো আমাদের কাজের চাপ অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের লোকবল ঘাটতি, লোকবল আগের মতো রয়ে গেছে, তারপর আমাদের সেবা দিতে হিমশিম খাচ্ছি। মহামারীতেও কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে ফেনী হাসপাতালকে কোনো ধরনের বাড়তি সহায়তা বা বাড়তি কোনো যোগান না দেওয়া একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এখানে নার্স, চিকিৎসক সহ সবাই হিমশিম খাচ্ছে। রোগীর চাপ অনেক বেশি। প্রথমত হচ্ছে গিয়ে শিশু ওয়ার্ডে, হ্যাঁ ঠিক আছে, শিশু ওয়ার্ডে তো অনেক রোগী থাকবে। আমরা হচ্ছে যে কয়েকজন আছি সেই কয়েকজনের কাজ করে শেষ করতে পারতেছি না। বন্যা পরবর্তীতে রোগীরা চাপ সামলাতে হলে বাহির থেকে অতিরিক্ত চিকিৎসক, নার্সসহ ওষুধপত্র যোগান এবং উপজেলার সকল হাসপাতালগুলোতে চালু রাখা, সে পাশাপাশি দরকার অস্থায়ী ভিত্তিতে ফিল্ড হাসপাতাল চালু করা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালীর সদর উপজেলায় আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল এবং ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি সাইফুল্লাহর কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার কাদিরহানি ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। এই গ্রামের যে বাড়িতে আমি আসি সেটি হলো চাঁদমিয়ার বাড়ি। এই বাড়ি সহ নোয়াখালীর হাজার হাজার বাড়ি এভাবে পানিবন্দী হয়ে আছে। এখানকার মানুষগুলো মানবতা জীবনযাপন করতেছে। এখানে এই গত প্রায় যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকে এখানকার মানুষগুলো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গত 4 দিন বৃষ্টি না হওয়ায় এই মানুষগুলো বাড়িতে কিছু ফিরতে শুরু করলো। বাড়ির অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। এখানে ঘরের বিটির মাটিগুলো চলে গেছে। এখানকার মানুষ অনেকটা জীবন ঝুঁকি নিয়ে এখন আছে, যে কোনো মুহূর্তে এই ঘরগুলো ভেঙে ঘর চাপা পড়তে পারে। নোয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন গত 15 ঘন্টায় নোয়াখালীতে 4 সেন্টিমিটার পানি কমেছে। এখানে পানি কম কামার মূল কারণ হলো যে এই নোয়াখালীর প্রতিটি খাল বিগত সময় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রভাবশালী মহল দখল করে রাখছে, যার কারণে বন্যার পানি কমছে না। পানি উন্নয়নের এছাড়া নোয়াখালীর মৎস্য বিভাগ জানিয়েছেন যে এই নোয়াখালীতে তাদের প্রায় 600 কোটি টাকা 615 কোটি 55 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার প্রায় 85,379টি পুকুর, দিঘি এবং মাছের গেরের মাছ বেঁচে গিয়েছে। এছাড়া নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মীরা রানী আমাদেরকে জানিয়েছেন যে এই নোয়াখালীতে প্রায় 38,545 হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালীর বিভিন্ন ভাবে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি নির্ণয়
করে এখানকার মানুষদেরকে পুনর্বাসনের জন্য একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করার জন্য এলাকার মানুষ দাবি জানিয়েছিল। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফেনীর খবর জানার জন্য সেখানে যাব। ফেনীতে আছে আমাদের সহকর্মী আতিয়াস সজল। ফেনীর বন্যা পরিস্থিতির কথা যদি বলি সেক্ষেত্রে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের পানি অনেকটা নেমে গিয়েছে, তবে ফেনীর সদর, ছাগলনাইয়া, সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু এখনও জলবদ্ধতা বা পানি রয়েছে। আর আমরা রয়েছে এই মুহূর্তে ফেনীর যে সদর উপজেলার ফাজিলপুর এলাকার লস্কর তালুক নামে রয়্যাল অ্যাগ্রো ফার্ম নামে একটি ফার্মে রয়েছি। এই ফার্মে দেখতে পাচ্ছেন যে বন্যায় যে ক্ষতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এই ফার্মে প্রায় 83টি গরু ছিল, ছোট বড় মিলিয়ে। দেখতে পাচ্ছেন এই জায়গাটি পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এই ফার্মের যতগুলো গরু ছিল শুধুমাত্র নাক যে দেখা তুলে বেঁচে ছিল কিছুদিন, 4-5 দিন এখানে পানি ছিল, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্মের প্রায় 42টি গরু মানে মারা গিয়েছে। বড় যে 42টি গরু মারা যাওয়ার ফলে তার যে প্রত্যেকটি গরু নাকি 2.5 থেকে 3 লক্ষ টাকা দাম বলে ফার্মের মালিক জানিয়েছেন। এবং এখন যে গরুগুলো রয়েছে বাকি তারা এখনও প্রতিদিন 1-2 করে গরু মারা যাচ্ছে, কারণ অনেক গরু পানিতে 3-4 দিন পানির নিচে থাকা ইনফেকশন হয়ে সেগুলো এখন আর চিকিৎসা ও রিকভারি হচ্ছে না। শুধু এই খামারটি নয়, আপনাকে যদি বলি যে জেলায় এমন শত শত খামারি বিলীন হয়ে গিয়েছে। এই খামারটিতে হয়তো কিছু গরু তারা এখন পর্যন্ত টিকে আছে, কিন্তু অনেক খামারে আমরা যেটা দেখেছি যে টোটাল যে গরু ছিল তা মারা গিয়েছে। এবং প্রাণী সম্পদ বিভাগ যে হিসাবটি দিচ্ছে তাতে করে এখানে জেলার প্রায় 400 কোটি টাকার মতো প্রাণী সম্পদে ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এর মধ্যে প্রায় 40,000-40,000-এর মতো গরু মারা গিয়েছে বলে তাদের যে পরিসংখ্যান সেটিতে দিয়েছেন। এবং এর বাইরে কিন্তু 15,588টি ছাগল, 737টি ভেড়া এবং এছাড়াও 21,67,510টি মুরগি, 1,89,472টি হাঁস মারা গিয়েছে বলে তাদের পরিসংখ্যান বলছে। এছাড়াও কৃষিতে প্রায় 400 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, মৎস্যে ক্ষতি হয়েছে প্রায় 30 কোটি টাকার মতন। এই ক্ষতিগুলো যদি দেখছেন যে প্রত্যেকটা গরু কিন্তু এখানে আমরা প্রাণী বিভাগের সাথে কথা বলেছি যে এই গরুগুলো যেভাবে আক্রান্ত হয়েছে এগুলো আসলে চিকিৎসায় মোটামুটি রিকভারি হচ্ছে না, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যে পরিমাণ খামারি আক্রান্ত হয়েছে, যে পরিমাণ পশু আক্রান্ত হয়েছে সে তুলনায় চিকিৎসক বা ওষুধ এগুলো সীমাবদ্ধ। শুধু প্রাণী সম্পদের যে প্রাণহানি হয়েছে তা নয়, আমরা দেখেছি যে গোশ খাদ্যর যে চারণভূমিগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এবং সব মিলে কিন্তু পুরো জেলায় অর্থনৈতিক একটা বিপর্যয় তৈরি হয়েছে। ব্যবসায়ীরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খামারিরা তাদের খামারি নিঃস্ব হয়ে গিয়েছেন। এবং তাদের যে দেনাগুলো রয়েছে, ব্যাংক ঋণ রয়েছে, এগুলো দিয়ে কিন্তু এই বন্যা একটি মারাত্মক লেভেলের ক্ষতি করে গিয়েছে। এগুলো রিকভারি করার জন্য সরকারি সহায়তা বা সরকারি বেসরকারি সহযোগিতা রয়েছে বলে তারা দাবি করছেন এবং প্রত্যাশা করছেন। এই ছিল বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনী ও নোয়াখালীতে। দুপুরের সময় আরও থাকছে। 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভে উত্তাল তেল আবিব। রাস্তায় লাখ লাখ মানুষ। নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি। গাজা স্কুলে বিমান হামলায় নিহত 11। চট্টগ্রামের বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 2 নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। চট্টগ্রামের বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্ট। রোববার গভীর রাতে বিদ্যুৎ কেন্দ্রটিতে হানা দেয় একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পান বিদ্যুৎ কেন্দ্রের সহকারী সিকিউরিটি ইনচার্জ সরওয়ার আলম ও নিরাপত্তা কর্মী রাশেদ। এ সময় তারা বাধা দিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিদ্যুৎ কেন্দ্রে চুরি থামাতে গেলে এ ঘটনা ঘটে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মকর্তা। নিহতদের মধ্যে সরওয়ার আলম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ছিলেন। পুরো প্ল্যান ঘুরে একটা জায়গায় আসার পর দেখে যে একটা গার্ডকে, আমাদের যে নিরাপত্তা প্রহরীকে 2 জন সন্ত্রাসী ওই চাকু মেরেছে, সে পড়ে গেছে, এরকম একটা অবস্থায় দেখেছে। দেখে সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেছে। নেমে সে তাদেরকে ধাওয়া করেছে, ওই 2 জনকে। ওই 2 জন ধাওয়া করে প্রায়
50 ঘর আইসা একজন ওয়াল পাকটা চলে গেল। এদিকে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। 6 মাস মতো মনে হয় এখানে জব করে কিনা আমি সঠিক তাও জানি না, তবে আজকে হঠাৎ বাড়ির থেকে ফোন দিয়ে আর কি বলছে যে ও মারা গেছে। এখানে আপাতত আমরা ছাড়া ওর কেউ নেই। হ্যাঁ, অবশ্যই তাদের বিচার চাই। বর্তমান আমাদের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমরা যেন সবাই আমরা নিজ নিজ কর্মস্থলে যেন নিরাপত্তা দেওয়া হয় আমাদের। নিহত সরওয়ার আলম ফরিদপুরের নগরকান্দা ও রাশেদ রাজবাড়ী জেলার বাসিন্দা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এস আলমের ঘনিষ্ঠ সহযোগী এবং 1400 কোটি টাকার ঋণ খেলাপে আনসারুল আলম চৌধুরীকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সকালে দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী। ইসলামী ব্যাংক থেকে 1400 কোটি টাকার ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী বহুল আলোচিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের রাউজানে। ছাত্র জনতার উপর গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে অবৈধ অস্ত্র আছে বলে মন্তব্য করে তারা আরও বলেন, যৌথ বাহিনীর অভিযানে এসব অস্ত্র উদ্ধার করে দেশের মানুষকে রক্ষা করতে হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচি। এতে অংশ নিয়ে বিগত 15 বছরে হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার নানা ঘটনার উল্লেখ করেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যেভাবে দিনে দুপুরে মানুষ হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি মন্তব্য করেন, যৌথ বাহিনীর অভিযানে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে আওয়ামী সন্ত্রাসীরা যে কোনো সময় মাথা চারা দিয়ে উঠতে পারে। সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন। বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারে, বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। একই দিন নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশের মানুষের কথা ভাবে না, তারা ভাবে শেখ হাসিনার কথা। একজন ব্যক্তিকে আপনারা আশ্রয় দিলেন, এই ধরনের একটি ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন, তার মানে আপনারা গণতান্ত্রিক দেশ হয়েও বাংলাদেশের মানুষের তার যে বেঁচে থাকা, তার যে অধিকার, এইটা আপনাদের কোনোভাবেই আপনাদের হৃদয়ে মানবতার অনুভূতি জাগ্রত হয়নি। জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা ধরায় কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। তার মানে কি, শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর। শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি করেন এবং তাদের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসে বা অক্টোবরে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে গণমাধ্যমকে তিনি বলেন, বাজেটে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। খুব শিগগিরই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবেন, ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করব। এক্সপোর্ট ডেটা নিয়ে কতগুলো একটু ইস্যু ছিল, আপনার ইপিবির ফিগার, এসআই কোডের ফিগার নিয়ে একটু ইস্যু ছিল। অতএব এটা রিকনসিডার করে আমি বলে দিয়েছি যত শীঘ্র সময় এটা করবে। আর একটা প্রজেকশনও করতে বলেছি। মেইনলি এখন এসআই কোডের ডাটাকেই বেস করে, কারণ ওই ফিগারটা হলো সবচেয়ে বেশি। আর মাঝখানে ইপিবির ফিগার থেকে ইন্টারনাল এক্সপোর্ট আছে, এগুলো ডাবল কাউন্টিং হয়ে যাওয়া। উত্তাল আগস্টেও আশাব্যঞ্জক রেমিটেন্স প্রবাহ। প্রবাসীরা পাঠিয়েছেন $222 কোটি, যা আগের মাসের চেয়ে 30 কোটি 76 লাখ বেশি। ডলার রেট বাজার ভিত্তিক করার কৌশলে সুফল মিলছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
দেশে একসঙ্গে যখন চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, তখন সদ্য সমাপ্ত আগস্ট মাসে রেমিটেন্স এলো 222 কোটি 13 লাখ ডলার। জুলাইয়ের চেয়ে 30 কোটি 76 লাখ টাকা বেশি পাঠিয়ে দেশের রিজার্ভ শক্তিশালী করতে নিজেদের পরিশ্রম ও ভালোবাসার জানান দিলেন প্রবাসীরা। আগস্টে বৈদেশিক মুদ্রার এমন উত্থানকে আগামী দিনের জন্য শুভ বার্তা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। রেমিটেন্সে যেহেতু দরগুলো কম্পিটিটিভ রেট দর পাওয়া যাচ্ছে, যে রেমিটেন্সের প্রবাহে উন্নতি দেখা গেল। অগস্ট মাসে এই অস্বাভাবিক একটা পরিস্থিতি থাকা সত্ত্বেও, মানে 5 তারিখের পরে তো পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তারপরেও যে রেমিটেন্স এসছে এবং ঈদের পরে তো একটু কমে যায়, এটা কিন্তু একটা গুড ইন্ডিকেশন। ডলারের দাম বেঁধে রাখার নীতি থেকে বের হওয়ার কারণেই বৈধ পথে বাড়ছে রেমিটেন্সের প্রবাহ। এমনটি জানিয়ে বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে ডলার রেটকে প্রয়োজনে আরও বাজার ভিত্তিক করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এক্সচেঞ্জ রেটকে ফ্লেক্সিবল করা এবং ক্রলিং পেট তোরা বলেছিল যে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, সেইটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা থেকে বেরিয়ে যাওয়ার একটা উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই আমি বলবো। বাজারে সরবরাহ চাহিদার ভিত্তিতে যদি ব্যান্ডটা আরও ওয়াইডেন করতে হয়, আগামীতে সেটা করা লাগবে। কিন্তু আমার মনে হয় 120 টাকার যে দরটা এখন ঠিক করা হয়েছে, এটা বাজারের চেয়ে খুব বেশি দূরত্ব আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গেল অর্থ বছরের শেষ 3 মাসে 200 কোটি ডলারের বেশি রেমিটেন্স আসার পর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে তা নেমে আসে 191 কোটি 38 লাখ ডলারে। জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে অনিশ্চয়তা চেপে বসেছিল প্রবাসীদের মনে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 15 দিনের মধ্যে সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। যারা সম্পদের বিবরণী জমা দেবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সচিব। সচিবালয়ে এই কথা বলেন তিনি। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। এটা একটু বেশি টাইম দেবো, এটা প্রথম। এবং প্রতি বছর আমরা হয় বলে দেবো 1 জানুয়ারি অথবা 1 জুলাই। জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন, পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। জানাবো দেশের বাইরের খবর। 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভে উত্তাল তেল আবিব। নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে রোববার রাতে রাস্তায় নামেন লাখ লাখ মানুষ। হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধারে দ্রুত যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান তারা। একই সঙ্গে সোমবার ইসরায়েলের সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর মধ্যে অবরুদ্ধ গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। রোববার একটি স্কুলে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 11 ফিলিস্তিনি। বিক্ষোভের আগুনে জ্বলছে ইসরায়েল। গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে রোববার তেল আবিবের রাস্তায় নামে প্রায় 5 লাখ ইসরায়েলি। হামাসের হাতে জিম্মিদের মুক্ত করতে অবিলম্বে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিও জানান অনেকে। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিক্ষোভ থেকেই সোমবার ইসরায়েল জুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে প্রধান একটি শ্রমিক ইউনিয়ন। নিহত 6 জন জিম্মির পরিচয় পাওয়া গেছে, এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। এদিকে বিক্ষোভের জেরে নেতানিয়াহু জানান জিম্মিদের মুক্ত করার জন্য চুক্তি এবং নাগরিকদের নিরাপত্তার সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। তবে হামাস জিম্মিদের মুক্ত করতে চায় না বলেও অভিযোগ করেন নেতানিয়াহু। গত বছরের নভেম্বরে গাজায় 7 দিনের যুদ্ধবিরতির সময় হামাস শতাধিক জিম্মিকে মুক্তি দিয়েছিল। অন্য জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা চলছে। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না। পোলিও ইস্যুতে 3 দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববার একটি স্কুলে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। অর্জিতা শেজিন, সময় সংবাদ। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।
প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জনপ্রিয়তা এগিয়ে যাচ্ছেন কামালা। তবে যে কোনো মূল্যে ডেমোক্র্যাট প্রার্থীকে ঠেকাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুরুতে অনেকটা অপ্রতিরোধ্য গতিতেই ধাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। অনেকে ধরেই নেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতার পথে ট্রাম্প। প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশয়ী করার পর ভূমিধস বিজয়ের কথাও বলেন কেউ কেউ। এ দৃশ্যপট নির্বাচন থেকে জো বাইডেন সরে যাওয়ার আগের। তবে অনেকটা নাটকীয়ভাবে বাইডেন চলে যাওয়ার ঘটনা ট্রাম্পের জন্য যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। কামালা হ্যারিস বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে বদলে যায় পুরো চিত্র। চালকের আসনে বসেন কামালা। এখন পর্যন্ত বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। রয়টার্সের সবশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে সারা দেশে ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস 4 পয়েন্টে এগিয়ে। শুধু তাই নয়, ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের সবশেষ জরিপে সানবেল্ট হিসেবে পরিচিত 4টি অঙ্গরাজ্যের 3টিতেই এগিয়ে কামালা। 59 বছর বয়সী কামালার এমন অব্যাহত সাফল্যে দিশেহারা 78 বছর বয়সী ট্রাম্প। কামালাকে কটাক্ষ করে তির্যক মন্তব্যের মাত্রা বাড়িয়েছেন তিনি। তার নানা বেফাঁস বক্তব্যে নিজের সমর্থকরাই বিব্রত হচ্ছে। সাম্প্রতিক ট্রাম্পের বিরামহীন মিথ্যে আর অসামঞ্জস্য কথাবার্তা শুনে তার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। লস অ্যাঞ্জেলেস টাইমস বলছে লোকটা আসলেই মানসিক রোগে ভুগছেন। পাবলিক রেডিও NPR জানিয়েছে ফ্লোরিডায় তাঁর মারে লাগো বাসভবনের সংবাদ সম্মেলনে ট্রাম্প 162 মিথ্যা কথা বলেন। ওয়াশিংটন পোস্ট গত 4 বছরে ট্রাম্পের বলা মিথ্যার যে হিসাব রেখেছে তা এরই মধ্যে 30,000 ছাড়িয়েছে। এক কথায় কামালা ঝড়ে বিপর্যস্ত ট্রাম্প এখন ঘুরে দাঁড়াতে প্রাণপণ চেষ্টা চালালেও তার কথার লাগাম না টানলে সহসা সুফল মিলছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে ট্রাম্পের এমন পাগলামি হ্যারিস ও তার প্রচার শিবির বেশ উপভোগ করে নীরবে এগিয়ে যাচ্ছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে বন্ধ ঢাকা মেডিকেলের বহির্বিভাগ। চিকিৎসা চলছে জরুরি বিভাগে। চরম ভোগান্তির শিকার শত শত রোগী। হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন আটক। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। এবং কুইক রেন্টাল নিয়ে আদালতে কেন প্রশ্ন তোলা যাবে না, দায়মুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ 26 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এ ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।